শুরু করছি টাফ টক বিতর্ক। আজকের টাফ টক বিতর্কের যে বিষয়টা সেটা কোথাও যেন মনোরম আবহাওয়ার সঙ্গে, অর্থাৎ এখন যেরকম আবহাওয়া তার সঙ্গে যেন জড়িয়ে রয়েছে। অর্থাৎ শীতের প্রাককালে শীত আসবে আসবে করছে, কিন্তু পুরোপুরি শীত এসেও পৌঁছায়নি। যদিও আমাদের ছোটবেলায় এইরকম সময় অর্থাৎ কালী পুজোর সময় বেশ শীত পড়ে যেত, কিন্তু সব কিছুই তো বদল হচ্ছে। ঠিক এরকমই বদলে যাচ্ছে বাংলার অর্থাৎ বঙ্গের রাজনীতি। অনেকে বলছেন এবারের শীতটা নাকি খুব উষ্ণ হবে, তার কারণ জমজমাট হবে। একদিকে সমন থাকবে, অন্যদিকে গ্রেফতার থাকবে এবং তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নাটক থাকবে। কার সঙ্গে কার সেটিং, কার সঙ্গে কার আন্ডার টেবিলে যোগাযোগ কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু আপনাদের সবাইকে বলি, বারবার একটা কথা বলি, যা চোখে দেখছেন তা দেখে বিশ্বাস করবেন না, কারণ রাজনীতিতে যা দেখা যায় তার বাইরেও অনেক কিছু ঘটে। সত্যি কি তাই? আজকে এই নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তার কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। বাংলার সেরা বক্তারা থাকবে, আপনারা সবাই তাদের চেনেন। কিন্তু প্রথমেই বলি কাকে নিয়ে আলোচনা, কাদের নিয়ে আলোচনা। হ্যাঁ, আলোচনার মধ্যমণি বালুদা অর্থাৎ বালুবাবু। অনেকে বলছেন বালুর চালে নাকি বিজেপির কিস্তে মাত, অর্থাৎ দরকার ছিল 2018-19 থেকে 21 বিজেপি যেমন তরতরিয়ে একেবারে বলা যেতে পারে সাপ লুডুর মুইতে উঠে একেবারে প্রধান বিরোধী দল হয়ে উঠল, তাই জন্য দরকার ছিল এই ধরনের ঘটনা। এসএসসি, তারপর কয়লা, গরু, এসব তো আছেই, নতুন যোগ হয়েছে চাল। অনেক নেটিজেন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সামাজিক মাধ্যমে লিখছেন, বনে সাধারণত বনের পশুরা থাকে, মাঝে মাঝে বনের পশু বাড়াবাড়ি করলে অভয় অরণ্যে তাদের খাঁচায় রাখা হয়। কিন্তু কি আশ্চর্য, স্বয়ং বনমন্ত্রী আমাদের রাজ্যে এখন রয়েছেন ইডির হেফাজতে, অর্থাৎ ইডির খাঁচায়। তাহলে কোন দিকে ঘটনা এগোচ্ছে? তাহলে কি বালুর চালে এবার বিজেপির কিস্তিমাত হবে? এক। দ্বিতীয়, ধুলো ঝেড়ে কি উঠে আসবে বরুণ বিশ্বাসের ফাইল? আমাদের অনেকেরই মনে আছে বরুণ বিশ্বাস শুটিয়াতে তিনি লড়েছিলেন, যারা গণধর্ষিতা হয়েছিলেন তাদের পক্ষে তিনি লড়েছিলেন এবং একটা খুব ঠান্ডা মাথায় ব্লু প্রিন্ট করে তাকে খুন করা হয়েছিল, অর্থাৎ সরিয়ে দেওয়া হয়েছিল। অনেকে বলেন এর পেছনে ছিল নাকি এক বিরাট প্রভাবশালীর হাত। তাহলে কি বরুণ বিশ্বাসের ফাইল আবার উঠে আসবে? এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবারকার শীতে কি দেখব? আমরা জানি কেন্দ্রীয় এজেন্সির দুটো তালিকা আছে, সেই তালিকায় যারা ভিভিআইপি অনেকে বলেন তাদের কিন্তু সমন পাঠানো হয় যাতে আদালতে যেতে পারেন। আরেকটা তালিকা আছেন তারা অতটা ভিভিআইপি নয় বা সাধারণ আর কি, তাদের রাত্রেবেলায় 3:27 নাগাদ একেবারে বিড়ালের মতো ঘেঁটি ধরে ইডি বা কেন্দ্রীয় এজেন্সি তুলে নিয়ে যেতে পারে, যেমন হয়েছে পার্থ চট্টোপাধ্যায় অথবা জ্যোতিপ্রিয় মল্লিক। তাহলে কি সত্যি এবারের শীতটা খুব জমবে, অর্থাৎ রাজনৈতিক উষ্ণতা থাকবে? অবশ্যই দেখব, কিন্তু যাকে নিয়ে আলোচনা এক ঝলক দেখে নেব, তার কারণ তিনি কখন কি বলছেন সেটা একটু আমাকে দেখে নিতে হবে। তারপর আমরা আলোচনায় সরাসরি ঢুকবো। বাংলার সেরা প্যানেলিস্টরা আছেন, এই বিষয়ে তারা কি বলেন সেটা আমরা শুনবো। জানে ব্যাপারটা পুরোটাই জানে, ভালো নেই আমি কি বলবে। এই হলো দৌড়দণ্ড প্রতাপ একতা উত্তর 24 পরগনার দাপুটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। খুব গর্ব করে তিনি ঘনিষ্ঠদের বলতেন তার ধমনীতে বইছে নাকি জমিদারি রক্ত, আর তাই তার স্বভাব সুলভ ভঙ্গিমায় তিনি তা প্রকাশও করতেন। অনেকে বলেন তার কথা বলার মধ্যে একটা জমিদারি স্টাইল রয়েছে। যদি এই বাংলায় অকথা কুকথা সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস লিখতে হয়, তাহলে নিঃসন্দেহে অনেকে মনে করেন জ্যোতিপ্রিয় মল্লিক তার অন্যতম নায়ক বা খলনায়ক হয়ে থাকবে। দেখুন মঞ্চে দাঁড়িয়ে কি বলছেন তিনি। ভয় দেখে লাভ নেই, আমি ইডির চিঠিকেও থুতু দিয়ে ফেলে দেবো, ইনকাম ট্যাক্সের চিঠিকেও ফেলে দেবো, সিবিআই চিঠিকেও ফেলে দেবো। আমি ভয় পাই না, আমি ভয় পাই না। কেউ কেউ মনে করেছে যে ভমকাবো চমকাবো চলে যাবে, দমকলে চমকানো হাবড়ায় হবে না। দু একটা চিরিং মিরিং করছে, এই দু একটা চিরিং মিরিং আমার এই মাইক্রোফোন আওয়াজে শুনে রেখে দিন, তাদের স্থান হবে জেলে রেখে দিন। তাদের ভেতরে পড়ার দায়িত্ব যদি প্রেমলিং নিল। আমি ভাবছে বিজেপি ভাবছে 2-4 জনকে হাওয়া দিয়ে দেবো, হাওয়া দেবে না। যদি প্রেমলিং খুব কঠিন,
আমি বললাম ইস্পাত, আমাকে যত পেটাবেন আমি খাড়া হয়ে থাকবো, আমি বেঁকবো না, জেনে রেখে দিন। লড়াই হবে। কেউ বলছে খেলা হবে, খেলা তো হবেই। এখন ইডি স্ক্যানারের জ্যোতিপ্রিয়, বর্তমানে রেশন দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার তিনি, যদিও তার দাবি তিনি নাকি চক্রান্তের শিকার। এমনকি পুরো বিষয়টা নাকি জানেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে, মমতাদি জানে, এবং আমি মমতাদি জানে, ব্যাপারটা পুরোটাই জানে। দলের সাথে ছিলাম, আছি, থাকবো, এটা পরিষ্কার জেনে রেখেছি। বিজেপি আমাকে ফাঁসিয়েছে, বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত। আমি জেনে রেখে দিন, অলরেডি এর মধ্যে আমি মুক্ত হয়ে গেছি, আমি মুক্ত হয়ে গেছি। আমি 4 দিন বাদে বিজেপি ফাঁসিয়েছি। মমতাদি সব জানে, মমতাদি সব জানে, সেই জন্য আপনাদের বললাম আমি দলের সাথে আছি। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি আছি, অবশ্যই দল আছে। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানে। এখানেই শেষ নয়, 6 তারিখ অর্থাৎ সোমবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তাকে 3 বার বলতে শোনা যায়, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ। পাশাপাশি এও তিনি বলেন, আমি ভালো নেই। ভালো নেই, আমি ভালো নেই, কোথায় যাচ্ছি আপনাকে বলি। যা করেছে এরা অন্যায় অনৈতিক কাজ করেছে, আমি আপনাকে বলি কোর্ট থেকে নিশ্চয়ই কোর্ট আমাকে মুক্ত দেবে। আমি নির্দোষ, আমি নির্দোষী, আমি নির্দোষী। বুধবার কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেন চিনতেই পারলেন না দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোন বন্দ্যোপাধ্যায় আমি জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লিডার। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাকে একটা কথা বলি শুনুন, আমি সমস্ত ব্যাপারে নির্দোষী, আমি জেনে নিই, এটা জেনে নিই। এটা আমি 12 তারিখে প্রডিউস হবে, 13 তারিখে প্রডিউস হবে ব্যাংসাল কোর্টে। ব্যাংসাল কোর্টে বুঝতে পারবেন আমি অলরেডি অত্যন্ত ক্লিয়ার, অত্যন্ত ক্লিয়ার। এখান থেকে অন্যায় কিচ্ছু নেই, আমার কোনো অন্যায় নেই, আমার কোনো অন্যায় নেই। এখন তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। তার মতে তার বাঁ হাত এবং বাঁ পা প্যারালাইসিস হয়ে যেতে পারে। আসলে অনেকে মনে করছে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের প্যারালাইসিসের কথা বলছেন না তো? আমার শরীরটা খুব খারাপ, আমার লেফট হ্যান্ড, লেফট পা দুটি প্রায় প্যারালিসিসের জায়গায় চলে যাচ্ছে, প্যারালিসিস হয়ে যাচ্ছে। শারীরিক কন্ডিশন খারাপ হয়ে গেছে আমার। আমি আপনাকে বলছি, শুধু চিকিৎসার জন্য যাচ্ছি হসপিটালে, আমি ফিরে আসবো এবং 13 তারিখে আপনাদের সাথে আমার সাথে দেখা হবে, ব্যাংসাল কোর্টে দেখা হবে। অবশ্যই আমরা চাই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। তার কারণ এই মুহূর্তে যে কোনো মানুষ অসুস্থ থাকলে আমরা জানি যে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। কিন্তু আমরা যে বিষয়টা খুব রসিকতা করে বলছি, কখনোই মনে করবেন না যে এটা কোনোভাবে তাকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য বলছি। তিনি বলছেন প্যারালাইসিস হয়ে যেতে পারে শরীরের কিছু অংশ। সত্যি যদি এই ধরনের অবস্থা আসে, অত্যন্ত সংকটজনক যে কোনো মানুষের পক্ষে। তিনি দ্রুত আরোগ্য হয়ে উঠুন, এটাই কামনা করি। আমরা আজকে এই নিয়েই আলোচনা করব। আলোচনাতে এই মুহূর্তে রয়েছে বাংলার সেরা প্যানেলিস্টরা। আমি সবার প্রথমে আলাপ করিয়ে দেব, আমরা সবাই তাকে চিনি, প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র এবং অধ্যাপক। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি। আমাদের সঙ্গে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম মুখপাত্র এবং তিনিও আইনজীবী। এবং আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব বাগচি। কৌস্তব শুধুমাত্র আইনজীবী নয়, একজন রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক কর্মী বলেই নিজেকে পরিচয় দেন। আমি প্রথমেই প্রদীপ্ত মুখোপাধ্যায়কে বলতে বলবো, প্রত্যেকের সময় 2 মিনিট করে। এখন যা অবস্থা হয়ে উঠেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে এতদিন লোকে জানতো
যে বিভিন্ন দুর্নীতি হয়, কয়লা দুর্নীতি, গরুর দুর্নীতি, বালির দুর্নীতি, চাল, এবং আমরা এসএসসির দুর্নীতির কথা মনে রেখে বলছি চালও যে এইরকম দুর্নীতি করা যায়, মানে সর্বত্র খেলা যায়, এটা বোধহয় কোথাও যেন এবার প্রমাণ হতে চলেছে। এখন এটা ঠিক কথা, আমি অন্যান্যদের মতো আমি কখনোই সরকারের এরকম সমালোচনা করব না, তার কারণ আমি মনে করি এই সরকার অনেক দূরদৃষ্টি সম্পন্ন। খাদ্য দফতর থেকে 2021-এ সরিয়ে দেওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে, যেমন ঠিক সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দফতর থেকে। এগুলো নিশ্চয়ই অনেক কিছু আঁচ করেছিলেন। এই অবস্থায় দাঁড়িয়ে এই যে কেন্দ্রীয় এজেন্সি 3:27 নাগাদ একদম ভোর রাত্রে বেড়ালের ঘেঁটি ধরার মতো তুলে নিয়ে চলে গেলেন, কোথাও মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস, তার সরকার, তার দলের ভাবমূর্তি কিছুটা হলেও এই শীতের প্রাককালে একটা অসহ্য অবস্থায় এসে পৌঁছেছে? বলুন। না, শীতের প্রাককালে যখন অসহ্য অবস্থা আসে তখন কম্বলও থাকে। এখন মুশকিল হচ্ছে সেই কম্বলের গরমটা বিজেপি নিতে পারবে কি না, মানে জনগণের কম্বল আর কি, সেটা খুব সমস্যার হয়ে যাচ্ছে। আর সেই কারণেই ঠিক যেমন দেখবেন যে আমরা বারবার বলেছি ইডি সিবিআই একটা রাজনৈতিক অস্ত্র ছাড়া আর কিছু না, যেটা 2014 আগে অবশ্যই নরেন্দ্র দামোদর দাস মোদিজি বলতেন। এখন মুশকিল হচ্ছে দেখুন, একজন বিধায়ক সদ্য বিজেপি ছাড়লেন, তৃণমূল এলেন, তার বাড়িতে তাকে চাল চুরি বা অনেক কিছু ব্যাখ্যা দিয়ে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই আমরা একটা দুটো তথ্য নিয়ে বলবো না, আমরা একটা মাল্টিভার্স যদি বলে দিই, মানে এখান থেকে শুরু করে একদম যদি সাউথের দিকে এক্সট্রিম চলে যাই, দেখা যাবে যে ঠিক সেই জায়গায় বিজেপি সরকারের মাধ্যমে তার রাজনৈতিক অস্ত্রগুলো ব্যবহার করছে, সেটা সবাই জানে কম বেশি। আমি বলতে পারবো না চিদম্বরমজি দোষী কি দোষী না, 1000 কোটি টাকার দুর্নীতি তার বিরুদ্ধে মামলা চললো। আমি জানি না যে কেরালার যে সমস্যাগুলো হচ্ছে সোনা পাচার নিয়ে বা ইডিসিবিআই নিয়ে, আমি জানি না সেটা সমস্যার কিনা। ফলে কোথাও সোশ্যাল মিডিয়ার যে ন্যারেটিভগুলো আছে, সেই ন্যারেটিভে নরেন্দ্র দামোদর দাস মোদিজিকে নিয়ে যে কী চর্চা হচ্ছে সেটা আমরা কম বেশি সবাই জানি। আমি ওই জায়গায় যাব না, আমি যে জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে 3টে খুব স্পেসিফিক জায়গা রয়েছে। যদি জ্যোতিপ্রিয় মল্লিক সহ কেউ দোষী হন, তাদের শাস্তির ব্যবস্থা করাটা খুব জরুরি। কেন খুব জরুরি? এই ন্যারেটিভটার থেকে মুক্ত পাওয়ার জন্য। 2 নম্বর কথা, সোশ্যাল মিডিয়ায় বা রাজনৈতিক দলগুলোর যারা এই ন্যারেটিভকে ভরসা করে তথ্যের পর তথ্য আদান প্রদান করে যাচ্ছে, এই প্যানেলে 3 জন অ্যাডভোকেট রয়েছেন, লার্নেড অ্যাডভোকেট, কেউ একজন গিয়ে সেই তথ্যগুলো আদালতে দিয়ে প্রমাণ করতে পারছে না যে ভাই ওরা দোষী, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা ভেসে থাকছে খুব সুন্দরভাবে। তাই আমি তাদেরকে বলবো, ভাই রাজসাক্ষী হয়ে যান, যে বা যারা দোষী তাদেরকে আপনারা শাস্তি দিন। আর 3 নম্বর কথা আমরা যেটা বলবো, দেখুন শাস্তি দুভাবে হয়, এক আদালতের শাস্তি আর এক হচ্ছে জনগণের শাস্তি। এই শাস্তিগুলো খুব পরম্পরাগতভাবে চলে এসছে। আমরা জানি যে 12 বছর পরেও কেউ শাস্তি পেয়েছে, 14 বছর পরেও কেউ শাস্তি পেয়েছে, কিন্তু তারপরেও দেখা গেছে তাকে মুক্ত করা হয়েছে। গলি গলি মে শোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায় বলার পরেও বামপন্থী সিপিএম জোট করেছে, রাজীব গান্ধী চুরি বলা যায়নি। তাই স্বাভাবিক যে ন্যারেটিভগুলো আসছে, সেই ন্যারেটিভের কনটেক্সটে আদালতে তৃণমূলের কেউ দোষী এখনো হচ্ছে বলে আমার জানা নেই। আবার অন্যদিকে জনগণের যে ভোট আসছে, সেই ভোটে দেখা যাচ্ছে দিনের পর দিন কেউ ভোটে জিতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছে তারা একেবারে শেষ। প্রদীপ্ত, আমি আবার ফিরে আসবো আপনার কাছে, অবশ্যই আসতে হবে, তার কারণ আমাদের সত্যি এর স্বরূপ নির্ধারণ করতে হবে, কোন দিকে সত্যি এগোচ্ছে। এই শীতকালে অনেকে বলছে জমে উঠবে শীত, রাজনৈতিক নাটক এবং অভিনেতা অভিনেত্রীরা সবাই তৈরি, বিভিন্নভাবে বিভিন্ন কিছু হচ্ছে। আবার কে কার সঙ্গে কোথায় গিয়ে বৈঠক করলো তার মানে একসঙ্গে রয়েছে, এটা ভাবারও কারণ নেই। আবার যারা বৈঠক করছেন না, লড়ছেন, অনেকে বলছেন এদিক থেকে তালিকা নাকি ওদিকে যাচ্ছে, মানে অনেকটা দাবা খেলার মতো। ধরুন দাবা খেলাতে আপনি আবদার করলেন তোমার মন্ত্রী মশাইকে চাই, বললো না মন্ত্রী দেবো না, একটা বোড়ে নাও, বলে একটা বোড়ে তো হবে না, আমি মন্ত্রীটা চেয়েছিলাম, বললো ঠিক আছে তোমার 4টে বোড়ে দিয়ে দিলাম। তা এইরকম খেলা চলছে, একদিকে সাপ লুডুর মতো খেলা এতদিন ধরে চলেছে, এবার আমাদের বঙ্গ রাজনীতিতে দাবার প্রভাব। কিন্তু তরুণজ্যোতি তিওয়ারি, তরুণ ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং বিশিষ্ট আইনজীবী, তিনি কি বলবেন? তার কারণ অনেক নেটিজেন যারা বলছেন, তারা বলছেন যে ইডি সিবিআই বা তদন্তকারীদের দরকার কি, ভারতীয় জনতা পার্টির মুখপাত্ররা তো এত কিছু জানেন, তারাই যদি এই কেসের তদন্ত করতেন তাহলে বোধহয় অনেক তাড়াতাড়ি সুফল পাওয়া যেত। কি বলবেন তরুণজ্যোতি তিওয়ারি? ঋতুদা, প্রথমেই প্রদীপ্তদাকে আমি ধন্যবাদ জানাই। অন্তত পক্ষে প্রদীপ্তরা যেটা জানে সেটা আমাদের স্পিকার জানে না, এটা জেনে খুশি হলাম। যে যার ঘরের কথা তিনি বললেন, আমার তন্ময় ঘোষ, যার বাড়িতে রেড চলছে, এখনও চলছে কিনা সেটা আমি জানি না, উনি জানেন যে এই তন্ময় ঘোষ তৃণমূল জয়েন করেছে, স্পিকার সাহেব জানে না। যাই হোক, দেখা হলে একটু বলে দেবে প্রদীপ্তদা।
সেকেন্ড দেখো, এই দুর্নীতি, এই চাল চুরির কথা বলছি, অন্যগুলোর কথা বলছি না আমি। এই চাল চুরির ব্যাপারটা একটা গল্প আছে। দেখো, চাল চুরির ব্যাপারে আমার পাশে বামফ্রন্ট বসে আছে, আমার ভাই পরে উত্তর দেবে। এরা হলো দেবকী মাতা। এই বকিপুরে দেবকী মাতা হলো বামফ্রন্ট, জন্ম দিয়েছিল এবং তাকে লালন পালন করে বড় যশোদার মতো বড় করে হচ্ছে তৃণমূল। এই 2007 সাল থেকে বকিপুরে উত্থান, তারপর চলেছে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তার ঘনিষ্ঠতা। 2013 সালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ, এই খাদ্য দপ্তরে দুর্নীতি হচ্ছে, তার সিবিআই তদন্ত হওয়া উচিত বলেছিল। বালুদা পরবর্তীকালে খাদ্য দপ্তরের কাছে গিয়ে হম্বিতম্বি করতে, মানে জ্যোতিপ্রিয় মল্লিক হম্বিতম্বি করে অনেক কথা বলেছিল, আমাদের আর্কাইভ খুঁজলেও পাওয়া যাবে। তারপর কি হলো, 2020, 2021, 2022 তিনটে মামলা হলো। তিনটে মামলায় নদিয়া জেলার কোতোয়ালি থানা, ধুবুলিয়া থানা, নবদ্বীপ থানা, প্রায় 6000 কেজি গম চুরির অভিযোগ। কার বিরুদ্ধে? এই বকিপুরের বিরুদ্ধে। তারপর কলকাতায় মামলা হলো, এই আশেপাশেই বেশ কিছু থানায়, ভবানীপুর থানাতেও হলো অঙ্কিত এন্টারপ্রাইজের, যার এখানেও রেড হয়েছে, একটা হিউজ অ্যামাউন্ট সিজ হয়েছে, প্রায় 18 কোটি টাকা মতো। আচ্ছা, পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর থানা কার ঘরের থানা? সেখানকার আবার ওসি তো মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির রান্না করে। এই তো কালী পুজো আসছে, কালী পুজো দেখা যাবে সেই ওসি সাহেবকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খিচুড়ি রান্না করতে। তিনি জানতেন না, কিছু বুঝতে পারেননি। দুর্নীতি হয়েছে বারবার, আমাদের কেন জিজ্ঞেস করা দরকার? বিজেপি তো বলেনি। 2020, 21, 22, 2020 সালে নিয়োগ দুর্নীতির কথা আমরা বলছিলাম, কিন্তু সামনে সেরকমভাবে ভেসে ওঠেনি ব্যাপারগুলো। কিন্তু 2020-তে রেশন দুর্নীতি তো এসেছিল। করোনার সময় রেশন দুর্নীতি তো আমরা চোখের সামনে দেখেছি, মানুষ রেশন পায়নি। কেন্দ্র যখন বললো 5 কেজি করে চাল দেবো, রাজ্য বললো 7 কেজি দেবো, 12 কেজি করে চাল, প্রত্যেকটা মানুষের পাওয়ার কথা, কেউ পেয়েছে? চালগুলো গেল কোথায়? মানে কেউ তো পায়নি, আলটিমেটলি চুরিও দেখা যাচ্ছিল। মুখ্যমন্ত্রী স্টেপ নেননি। বিভিন্ন সময় রেশনের চাল খোলা বাজারে বিক্রি হয়ে দেখেছি। কোনো পরিবারে ধরো 3 জন সদস্য, 15 কেজি চাল পাওয়ার কথা, 9 কেজি SMS ঢুকলো, রেশন কার্ড পাঞ্চ করার পর 15 কেজি চাল চলে আসলো 9 কেজি চাল গেল কোথায়? আধার কার্ড লিক হওয়ার পর রাজ্য থেকে 2 কোটি রেশন কার্ড হাওয়া হয়ে গেল। এই 2 কোটি রেশন কার্ডে 12 বছর কারা চাল তুললো? অবশ্যই মুখ্যমন্ত্রী দেখবে না? আমি জাস্ট শেষ করতে দাও। দেখো, এতগুলো কথা প্রদীপ্ত দ্বারা বললাম, আমি তো বলছি সিবিআই, ইডি কিছু দরকার ছিল না। রাজ্যের পুলিশ তদন্ত করতো, চোরগুলোকে ধরতো, জেলে ভরতো, না করে চোরগুলোকে প্রতিপালন করেছে। কারণ এখানেও সেই 25% এবং 75% হিসাবটা আছে। 25% খরিদ্দার হয়েছে এই বালু টালুরা, বাদ বাকি 75% কালীঘাট জানে খিচুড়ি রান্না হয়েছে না কি হয়েছে, কালীঘাট উত্তর দেবে। অবশ্যই আমি আবার তরুণ জ্যোতির কাছে আসবো। তরুণ জ্যোতি খুব একটা বড় প্রশ্ন তুলেছেন, সেই নিয়ে তো আমরা আলাদা করে আলোচনা করবই। আমি এবার চলে যাব সায়ন ব্যানার্জির কাছে, তার কারণ সায়ন সিপিআইএম মুখপাত্র, তরুণ সিপিআইএম মুখপাত্র এবং তিনি বাগ্মী এবং আইনজীবী। কি বলবেন তিনি? প্রথম কথা হচ্ছে যে মানুষের বেঁচে থাকবার জন্য প্রয়োজনীয় যা যা মৌলিক চাহিদা আছে, তৃণমূল কংগ্রেস প্রত্যেক কটায় ছুরি মেরেছে, প্রত্যেক কটায় ছুরি মেরেছে এবং চুরি করেছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে কোনো সরকার, সংবিধান স্বীকৃত সরকার, সমস্ত সরকার তাদের প্রথম কাজ হিসেবে যা দেখা হয়, অন্তত বামফ্রন্ট সরকার যা করেছে দীর্ঘ 34 বছর, রীততা এই নিয়ে অস্বীকার করবার কোনো জায়গা নেই। আমাদের যাদের বয়সটা কম, আমরা তো সেই দৃশ্য দেখিনি। পশ্চিমবাংলার মানুষ মাইলো ভুট্টা খাচ্ছে, আমাদের বয়সী ছেলেমেয়েরা গল্পে শুনেছে, চোখে তো দেখেনি। কিন্তু সেই সরকার 77 সালে ক্ষমতায় আসবার পরে ভূমি সংস্কারের মাধ্যমে রাজ্যের মানুষের যে প্রাপ্ত খাদ্য, সেই খাদ্যের চাহিদা মিটিয়েছে, যা আগে ছিল না। আগের খাদ্য সংকট, সেখান থেকে বেরিয়ে বাইরের রাজ্যে আমরা খাদ্য রপ্তানি করতে পেরেছি। তুমি দেখো, অসাধারণভাবে খাদ্য, শিক্ষা, বাসস্থান, প্রধানমন্ত্রী আবাস যোজনা সেখানে চুরি করলো। 1, 2 শিক্ষক নিয়োগ দুর্নীতি, যা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে আগামী 6 মাসের মধ্যে এবং 2 মাসের মধ্যে সমস্ত তদন্ত এবং নিয়োগ দুর্নীতি সমস্ত তদন্ত তোমাকে কনক্লুড করতে হবে। এবং শেষ হচ্ছে তুমি দেখো খাদ্যের দুর্নীতি। এবং মজার বিষয় দেখো, এই তিনটেই যে সরকার যে সাবসিডি দেয় বা ইত্যাদি, তা থেকে কিন্তু সরাসরি উপকৃত যারা হন তা হচ্ছে গরিব, প্রান্তিক, পিছিয়ে পড়া মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, কিছুটা মধ্যবিত্ত মানুষও। যে কারণে আমরা বিজেপি সরকারের তুমুল সমালোচনা করে বলি যে সাবসিডি যে তুলে দেওয়া হচ্ছে গ্যাসের থেকে, তুলতে গিয়ে দেখাচ্ছে একটা, কিন্তু আসলে গিয়ে পৌঁছেছে 1050-এ গিয়ে পৌঁছেছে যে গ্যাসের দাম। আমরা বলছি এই কাদেরকে এফেক্টেড করলো কিন্তু পশ্চিমবাংলার সাধারণ প্রান্তিক মানুষজনকে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এখানে রাজসাক্ষী কথাটা বললেন, আমার সালমান খানের ডায়লগটা মনে পড়ে গেল, রাজসাক্ষী সে ইয়াদ আয়া, কুণাল ঘোষ কেমন আছে, পরের বারে বলবার সময় একটু বলো। সারদার সময় ওনার রাজসাক্ষী হওয়ার কথা হয়েছিল, শুনেছিলাম। 3 নম্বর কথা হচ্ছে এই যে দেখো, তুমি যে প্রশ্ন করলে যে আমি আমার মন্ত্রী দেব না, আমি তোমায় 2টো বড়ে দিলাম। আমি গ্রামের ছেলে, আমি তোমায় আরও সোজা কথায় বলছি, আগামী পরশুদিন কালী পুজো, গ্রামের মন্দিরে পাঁঠা বলি হয়, পাঁঠা বলি না দিয়ে 2টো চাল কুমড়ো দিলাম, এই তো কথা। এথিক্স কমিটি বলে একটা কমিটি আছে পার্লামেন্টের মধ্যে,
যে কমিটির হাতে শুভেন্দু অধিকারী যে সময় সাংসদ, সৌগত রায় যে সময় সাংসদ, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সুলতান আহমেদ থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় একের পর এক নেতাদেরকে হাতে টাকা নিতে দেখেছি আমরা। এই যে বিজেপির প্রতিনিধি বলছিলেন না যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি জানে কিন্তু স্পিকার জানে না, ঠিক তেমনভাবেই তুমি আমি সব দেখলাম, সব জানলাম। এথিক্স কমিটির মাথায় যিনি লালকৃষ্ণ আদবানি বসেছিলেন উনি 6 বছর ধরে কিছু দেখলেন না। অদ্ভুতভাবে মহুয়া মৈত্র সংসদের এথিক্স কমিটি 7 দিনের মধ্যে কনক্লুশনে পৌঁছে গেলেন। অদ্ভুতভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে চোরেদের সপক্ষে মিছিল করে বুকে প্ল্যাকার্ড লাগিয়ে বলেন আমরা সবাই চোর, আমাদেরকে গ্রেপ্তার করুন, রাত্রিবেলা রাজীব কুমারের বাড়ির সামনে গিয়ে সিবিআইকে আটকে দেন, মদন মিত্রকে জেলে থাকা অবস্থায় প্রার্থী করেন, চোরেদের পাশে দাঁড়ান, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভা তার দলের মুখপাত্রদের ঠ্যাং কেঁপে গেল, তার দলের সাংসদ মহুয়া মৈত্রর পাশে দাঁড়ালো। জানি বাম কংগ্রেস আপনাদের খুব দুঃখ হচ্ছে মহুয়া মৈত্রর জন্য, আমরা জানি। আমরা বলছি এটা দুঃখের প্রশ্ন নয়, নিজের দলের সাংসদ তো। তাহলে কি এমন ঘটনা ঘটলো যাদেরকে টাকা নিতে দেখলো তার পাশে মমতা ব্যানার্জি দাঁড়ালেন, কিন্তু একই অভিযোগে অভিযুক্ত মহুয়া মৈত্রর পাশে কেন দাঁড়াতে পারলেন না? তার কারণ মোদি, আদানি, আম্বানি ইত্যাদি কার্যত সরাসরি আক্রমণের শিকার। আমার শেষ কথা আমি তোমাকে বলছি, এই যে ধরো এক্ষুনি বলে দিল যে বাকিবুর রহমান, এর উত্থান তো বামফ্রন্টের আমলে, তৃণমূল কংগ্রেসের উত্থানও আমাদের আমলে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিজেপির উত্থান, আমি জাস্ট একটা কথা বলছি, আমি বলছি ডিলাররা, রেশন ডিলাররা, তারা বিভিন্ন সময় চুরি করেছে, তারা রেশনে কারচুপি করেছে, এই অভিযোগ এসছে একটা প্রশাসন চালাতে গিয়ে। কিন্তু খাদ্য দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে আমলা, শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমলা, আর বনমন্ত্রীর দপ্তরে বনমন্ত্রী থেকে আমলা, তারপর বনমন্ত্রী বিজেপিতে গিয়ে সাধু হয়ে এখন আবার তৃণমূল কংগ্রেসে, এ তৃণমূল বিজেপির আমল ছাড়া অন্য কোথাও কখনো দেখেছে বলে বাংলার মানুষ মনে করতে। অবশ্যই ধন্যবাদ সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়ন অত্যন্ত ভালো বাগ্মী, তিনি খুব পরিষ্কার কতগুলো প্রশ্ন তুলেছেন। অবশ্যই আমরা দ্বিতীয় পর্বে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবার চলে যাব কৌস্তব বাগচির কাছে। কৌস্তব বাগচিকে আজকে দেখাচ্ছেও খুব সুন্দর এইরকম পোশাকে, অভিনব বা বাংলার রাজ্য রাজনীতিতে এখন পোশাক এবং স্টাইল স্টেটমেন্টে কৌস্তবের একটা জায়গা আছে, ইতিহাসটাও জানি, প্রতিজ্ঞাটাও জানি, কিন্তু জায়গাটা আলাদা। কৌস্তব, জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে যে অবস্থায় আছেন, শীতকাল আসছে, অনেকে বলছেন সমন আর গ্রেফতারে বাংলার বঙ্গ রাজনীতি উত্তপ্ত হবে, অনেকে বলছেন এসব সাজানো নাটক, কি বলবেন? যতবারই ভাইপো যায় তার কয়েকদিন পর পর কিছু এরকম বলিকা বাঁকড়া দেখা যায়, যে বলি জবাই হয়। তো এখন এরকম বিষয়গুলো হচ্ছে, কিন্তু দেখুন একটা খুব মৌলিক যে জায়গাটা সেটা হচ্ছে এটার থেকে আলটিমেটলি নিয়োগ দুর্নীতি, গরু চুরি, কয়লা চুরি, এই সমস্ত সবটা চলছিল। হঠাৎ করে আমি অবশ্যই এই রেশন দুর্নীতির বিষয়টা তো আজকে না, হঠাৎ করে এটা সারফেস করলো কখন, যখন সবাই খুব উদ্গ্রীব যে এই নিয়োগ দুর্নীতি, বালি, কয়লা, এটাকে নিয়ে যে তদন্তের একদম শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার মুখে, যারা মানুষ জানে যে কয়লাকে ভাইপো আর কদিন পরে ভেতরে ঢোকার একটা জায়গা তৈরি হচ্ছে যদি তদন্ত ঠিক মতন হয়, হাইকোর্ট যেখানে ইনভেস্টিগেশন মনিটরিং করছে, তখনই হঠাৎ করে রেশন দুর্নীতি সারফেস করা, এটা তো আজকে করার কথা ছিল না, তা আগেই হয়েছে, আগেও তো হতে পারতো। বিষয়টা অনেকটা না অনেকের কাছে খুব স্ক্রিপ্টেড বিষয় বলে মনে হচ্ছে। এখন দেখুন আলু বালু এসবদের নিয়ে আমাদের কোনো ব্যাপার নেই, চোর যারা সব জেলে যাবে, সে বালু হোক কি কয়লাকে ভাইপো হোক কি তার শ্রদ্ধার পিসি হোক, সবাইকে যেতে হবে জেলে। যারা চুরি করেছে সবাইকে জেলে যেতে হবে। যদি আইন আদালতে বিচার না হয়, জনতার আদালতে এদের বিচার হবে, কিন্তু সবার বিচার হবে, এত অধৈর্য হওয়ার কোনো ব্যাপার নেই। আমি বলছি প্রদীপ্তদা খুব ভালো বলছিলেন, প্রদীপ্তদা খুব ভালো বলে, এমনি প্রদীপ্তদা খুব নিপাট ভদ্র মানুষ। প্রদীপ্তদা বলছিলেন যে বিচার হওয়া না হওয়া, প্রমাণ না হওয়া, সব ছেড়ে দাও। জ্যোতিপ্রিয় মল্লিককে আমার বাপ 14 পুরুষের জন্মে কোনোদিন কাউকে শুনিনি যে কালো কোট চাপিয়ে কোনোদিন কোনো কোর্টে কাউরির হয়ে সওয়াল করেছে। জ্যোতিপ্রিয় মল্লিক যদি বসে থেকে এক পাতা এফিডেভিট লিখতে পারে, আমি আমার ওকালতি রাজনীতি সব ছেড়ে দিতে রাজি আছি। এফিডেভিটে জ্যোতিপ্রিয় মল্লিক যখন অ্যাসেট লাইবিলিটি দাখিল করেছে, ওখানে লিখেছে প্রফেশন লয়ার। একটা মক্কেল কেউ খুঁজে এনে দিক যে বলবে জ্যোতিপ্রিয় মল্লিক আমার হয়ে মামলা করেছে এবং আমাকে মামলায় জিতিয়েছে। আমি যেমন বলেছিলাম তৃণমূলের দুজন ডাক্তার তৃণমূলের বড় বড় ডাক্তার আছে, একটা ওদের পেশেন্ট একটা খুঁজে এনে দিন যে কেউ বলেছে আমরা ওদের দ্বারা উপকৃত হয়েছি, ওষুধ খেয়ে ওদের ওষুধ খেয়ে সুস্থ হয়েছি। ঠিক একইভাবে জ্যোতিপ্রিয় মল্লিককে একটা লোক এসে বলুক যে আমার ওকালতি করে আমাকে ভাই রিলিফ পাইয়ে দিয়েছে। সেই জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের দাখিল করা এফিডেভিট অনুযায়ী 16 সালে 1 কোটি টাকার সম্পত্তি, আমি বাদ বাকি সব কিছু ছেড়ে দিচ্ছি। এখনো তো অনেক কিছু বেরোয়নি, বান্ধবী এখনো ধরা পড়েনি, বান্ধবী ধরা পড়তে দিন, পার্থবাবুকেও হার মানিয়ে দেবে, আলটিমেটলি দেখতে থাকুন। বলছি এই 1 কোটি টাকা 5 কোটি টাকা হয়ে গেল কিসের উপরে ভিত্তি করে, 6 কোটি টাকা হয়ে গেল কিসের উপরে ভিত্তি করে?
ওকালতি প্রফেশনের উপরে ভিত্তি করে। কোন ওকালতিটা উনি করেছেন, কোন কোর্টে মামলা করতেন, কটা মামলা করেছেন, কটা ওকালতনামায় ওনার সই আছে, এগুলো তো দেখা উচিত। এই যে এত কথা বলছেন সব ছেড়ে দিন। জ্যোতিপ্রিয় মল্লিকের আরেকজন ওখানে ডান হাত ভাঁত আছে, হাবড়া অশোকনগরে কান পাতলে শোনা যায় সে একটা ল্যাম্বরগিনি 2.5-3 কোটি টাকার ল্যাম্বরগিনি চড়ে ঘরে। যারা রোজগার করা প্রফেশনাল তাদেরও কিনতে গেলে দুবার হাঁটু কেঁপে যাবে, কিন্তু এদের কোথা থেকে রোজগারের উৎস, কোথা থেকে আয়, কোথা থেকে ব্যয় ভগবান জানে। গোয়াল ঘরে গরুর দড়ি অত মোটা হয় না যত মোটা এরা সোনার চেন পরে রাস্তায় ঘুরে বেড়ায়। তো তৃণমূলের এই নেতা নেত্রীদের, মন্ত্রী, এদের যে বৈভব, এটা কোনো প্রমাণ করতে লাগে না, লোকে দেখছে চোখে। যেই লোকটার জীবনযাত্রা 2011 সালের একরকম আগে ছিল আর 2016-21 পর একরকম, তৃণমূলের এক মন্ত্রী মেয়ের বিয়েতে 40 কেজি সোনা দিচ্ছে। তৃণমূলের এক মন্ত্রী তার মেয়ের বিয়েতে ওয়ার্ল্ড ট্যুর করার জন্য সব পাঠিয়ে দিচ্ছে, এদিকে একটা রাস্তার ধারে একটা পুরো খাল বুঝিয়ে দিল, সে খালটার আর এক্সিস্টেন্সই নেই। তো এই জিনিসগুলো প্রমাণ করতে লাগে না, মানুষ তো দেখছে চোখে। সবটাই আইন, আদালত, বিচারের উপরে আমাদের সকলের ভরসা আছে। এখনো অবধি একটা আসার জায়গা আছে, যেহেতু হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, হাইকোর্ট মনিটর করছে। আর বারবার এরা বলেন না যে রাজ্যকে অপমান করছে, সিবিআই এসসি, ইডি এসসি, খুব ভালো বলছিল, প্রয়োজনই পড়তো না। রাজ্যের পুলিশ শুধু রাত্রি 3টের সময় কৌস্তব বাগচিকে ঘুম ভাঙিয়ে তুলে আনার জন্য আছে, অম্বিকেশ বাবুকে তুলে আনার জন্য আছে। রাজ্যের পুলিশ কি চোরগুলোকে দেখতে পায় না? মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অদ্ভুত এই ভূতের ভবিষ্যতের আত্মারাম মার্কা স্টাইল আছে, যখন কিছু হয়ে গেল আমি কাজ জানি, আমি তো গরিব আদমি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন চুরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না জ্যোতিপ্রিয় মল্লিক চোর? মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না পার্থ চট্টোপাধ্যায় চুরি করেন? মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানেন না যে দলের মধ্যে কারা কারা চুরি করেন? সমস্যাটা হচ্ছে ভাগের, যদি কেউ যদি ভাগ পায় তার বলতে তো অসুবিধা হবে। কৌস্তব, আমরা প্রথম রাউন্ডে অর্থাৎ সবার বক্তব্য শুনলাম, কতগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে। প্রশ্ন 1, আমি এটা কিছুতেই কারোর সঙ্গে একমত হবেও না। কেউ যদি বলেন আমি এক্ষেত্রে সরকারের প্রশংসা করছি, তাহলে তাই করছি, যেটা সত্যি সেটা বলতে হবে। এটা তো ঠিক যে এই সরকারের আমলে, এবং অবশ্যই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তাদের বিভিন্ন প্রয়াসে পশ্চিমবাংলার মানুষ চাল পাচ্ছে। যদি মানুষ চাল পেয়ে থাকে, নির্ধারিত চাল, আমি সে প্রশ্নে যাচ্ছি না, কিন্তু চাল যদি পেয়ে থাকে, তাহলে কারোর পকেটে যদি টাকা ঢোকে, সেক্ষেত্রে সাধারণ মানুষ বা এই সমাজ বা এই রাজ্য বা দেশ, তার কি কোনো ধরনের ক্ষতি হচ্ছে? তাহলে কি চাল চোরদের আমরা অপরাধী বলবো না? তার কারণ আমরা সবাই তো অনেক কিছু পাচ্ছি। আমি এই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ অনেকে বলছেন এখন সমাজের যা অবস্থা, দুর্নীতি মানুষের মধ্যে রেখাপাত করে না। সত্যি কি তাই? হ্যাঁ, এটা ঠিক কথা যে যে বিষয়ে আলোচনা করছি তারই একটা অংশ। তার কারণ আমাদের এখানে যারা আছেন তারা তরুণ, তারা স্ব ক্ষেত্রে তাদের উজ্জ্বল উপস্থিতি আছেন এবং তারা অত্যন্ত ভালো বাগ্মী। সবার কাছে শুনতে চাইব 1 মিনিট সময়। প্রথমে আমি প্রদীপ্তর কাছে চলে যাব। প্রদীপ্ত মুখোপাধ্যায়, তিনি শুধুমাত্র তৃণমূল মুখপাত্র নয়, তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। সুতরাং তার কাছে এই প্রশ্নটা আমি জানতে চাইব যে ধরুন চাল কে চুরি করেছে, কতটা চুরি করেছে, এসব নিয়ে বিতর্ক আছে, কিন্তু কিছু তো একটা হয়েছে। আপনি কি বুকে হাত রেখে বলতে পারবেন যে কিছু হয়নি? পারবেন না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে চোর বা চুরি যারা করছে বা দুর্নীতি যারা করছে, তারা নাকি এখন জনমানুষের দাগ কাটছে না। অর্থাৎ আমি যদি আমার ভাগের অংশগুলো পাই, আমার যদি অসুবিধা না হয়, তাহলে চোর চুরি করে নিয়ে গেল তো কি হলো? মনে হয় এটাই কি কোথাও কোনো রাজনৈতিক দল বা শাসকের কোথাও এটা একটা খুব বড় পুঁজি? আমি বুকে হাত রেখে বলতে পারবো না, গলায় হাত রেখে বলতে পারবো যে আমার 40 ভরা শোনে নাই, আমার এক ভরির আমি আপনার কথা বলিনি, কিন্তু রূপোর চেন আছে। মানে আমিও তৃণমূল করি, তো আমিও তৃণমূলের হয়ে কথা বলছি, লোকে দেখছে। আবার আমাদের দলে আমার দলে অমিত মিত্র, আমি বলে দেবো, তুমি নিশ্চয়ই লিখে রাখো না, এক্সেপশন না, আমি এরকম হাজারটা উদাহরণ দিতে পারি। শোভন চট্টোপাধ্যায় থেকে শুরু করে অমিত মিত্র প্রচুর আছে, এবং সব থেকে বড় কথা শোভন চট্টোপাধ্যায়, সব থেকে আমি কোনটা বলি, শোভন দেব চট্টোপাধ্যায়। কথা শোনো না, তোমার কান বন্ধ আছে বোধহয়, পাগড়িতে বন্ধ আছে। শোভন দেব চট্টোপাধ্যায়, আমি তৃণমূল বলছি, তোমাকে বুঝে নিতে হবে। তুমি এত বেশি ভালো বোঝো, না তুমি এত ভালো বোঝো, তুমি এত ভালো বোঝো যে কে কত লাখ টাকা কোথা থেকে কিভাবে পাচ্ছে, তুমি বুঝতে পারছো না যে কোন কথাটা অর্ধেক কোনটা সত্যি। তুমি তো অর্ধেক থেকে তুলে নাও, তুমি ইউ আর দ্য অ্যাডভোকেট অফ দ্য, কি বলবো,
অফ দ্য বেঙ্গল, মানে গ্রেট বেঙ্গল, সবে বোম্বে ঘুরে এসছো। এখন মুশকিল যেটা হচ্ছে, আমার সমস্যা কোথায় হয় জানো তো, কৌস্তবের যে ন্যারেটিভ সেট সেটা কংগ্রেস দল মানলো না, কৌস্তবের যে ন্যারেটিভ সেটা মানলো না বাংলার কোনো মানুষ, কৌস্তবের যে ন্যারেটিভ সেটা মানলো না সিপিএম এর কোনো জায়গা। এখন কৌস্তব কোন পথে যে চলি, কোন কথা যে বলিতে মাঝে মাঝে আটকে যাচ্ছে। এবার ঠিক একই সঙ্গে একটা অদ্ভুত স্ট্র্যাটেজি নিয়েছে, কিছু কিছু আছে না, ওই যে ওই তোমার দেখবে গ্রেট কপিল শো এইসবে কিছু কিছু ছোট ছোট চুটকি দিয়ে মানুষকে খুব বেশি আকৃষ্ট করে, ওরা খুব ভালো এই পলিসিটা নিয়েছে। কিন্তু আবারও বলছি, যে অ্যাডভোকেট বা যে সকল অ্যাডভোকেট এত সুন্দর তথ্যগুলো সমৃদ্ধ হয়ে কথা বলছে, ধরো এই আমার তরুণ ভাই বললো কোভিড কালে মানুষের ইয়ে মেরেছে, আবার ঠিক তারপরে 2023 সালে এবং 22 সালে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রশংসাপত্র এসে পৌঁছালো রাজ্য সরকারের কাছে পিডিএস এর ব্যাপারে। আমি বুঝতে পারলাম না যে এত তথ্য সরবরাহের যুগে কি করে সেন্ট্রাল গভর্নমেন্ট এই প্রশংসা করলো, যেখানে তরুণ জ্যোতি তিওয়ারি বিজেপির মুখপাত্র। অবশ্য ওদের প্রদেশ এবং সেন্ট্রালের মধ্যে পার্থক্য আছে, প্রদেশের অনুপম হাজরা বলে দেবে এবং প্রদেশের এই বিষয়ে আসছি, আপনার সময় শেষ, এই বিষয়ে আসছি। প্রদীপ্ত খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। হ্যাঁ, প্রদীপ্তর অভিযোগ সরাসরি বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্ব তারা আলাদাভাবে চিন্তা ভাবনা করে। অনেকে এই কথাই বলেন, তার কারণ কেন্দ্রীয় নেতৃত্ব গোটা ভারতবর্ষ এবং ভারতের মসনদ দেখতে হয়, সেখানে বাম এবং বিজেপির মতো তাদের যে পয়েন্ট অফ ভিউ, সেই দৃষ্টিভঙ্গি থেকে বাম এবং বিজেপি এবং বঙ্গ বিজেপি যদি সেইভাবে সাবালক না হয়ে ওঠে, সেক্ষেত্রে তৃণমূল অনেক ভালো আশ্রয় বলে অনেকে তাত্ত্বিকভাবে মনে করেন। প্রদীপ্ত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক খুব সুন্দরভাবে এই প্রসঙ্গটা উত্থাপন করেছে। আমি এই প্রসঙ্গ নিয়েই চলে যাব, তার কারণ তরুণ জ্যোতি তিওয়ারি নিজে আইনজীবী এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। এটা তো ঠিক কথা, মানুষ কিন্তু একটু সন্দেহ করছে, বাংলা জানতে চাইছে যে সত্যি কি চোরেরা শাস্তি পাবে, সত্যি কি গ্রেফতার হবে। এবং এক্ষেত্রে খোলাখুলিভাবেই বলি, অনেকে মনে করেন বঙ্গ বিজেপির কতিপয় ব্যক্তি তারা খুব চেষ্টা করছে, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তারা এখনও বুঝতে পারছেন না এটা একটা দ্বন্দ্ব চলছে। এবং যে দ্বন্দ্বের কথা খুব সুন্দরভাবে বললেন কৌস্তবের, আসলে সব ক্ষেত্রেই তো দ্বন্দ্ব থাকে, দ্বন্দ্ব তো রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শনের একটা অঙ্গ। সেক্ষেত্রে আমার প্রশ্ন, তরুণ যদি তাহলে এই যে দুর্নীতি বলে লাফানো হচ্ছে, এই যে ধরুন আমি কারোর নাম বলবো না, ধরুন কালুদা বলে একজন আছেন, তিনি মন্ত্রী হয়েছেন, কালুদা চাল চুরি করেছেন, কালুদা গ্রেফতার হয়েছেন, এগুলো সব নাটক। আসলে লক্ষ্য হচ্ছে 2024 লোকসভা নির্বাচনে মূল বিরোধী দল হিসেবে আপনাদের প্রাপ্য আসন বুঝে নিতে হবে লোকসভায়, এবং সেই জন্যে কিছু বোড়ে তাদের রাত্রেবেলায় ঘেঁটি ধরে তুলে নিয়ে আসা হচ্ছে, কাজের কাজ কিছুই হবে না। এবং মানুষও, আপনারাও জানেন যে এক বিন্দু ভোট কমবে না, কারণ মানুষ আজকাল দুর্নীতিকে আমল দেয় না। তার কারণ আমি আমার টাকাটা পেলাম, আমার ক্লাব টাকা পেল নাকি পুজোতে, আমার বাড়ির মেয়েরা পড়ার টাকা পাচ্ছে নাকি, আমার রেশনের চাল আসছে নাকি, দুর্নীতি চুলোয় যাক, এটা আপনি বিশ্বাস করেন? ইতোদা, এই পশ্চিমবঙ্গে যাবতীয় যা দুর্নীতি দেখছি আমরা সেই 2011 থেকে, মানে 2012 টেট, ত্রিফলা এত কিছু, সেই ব্রিজ ভাঙার পরও ওখান থেকে তৃণমূলের বিধায়ক যেতে, ফ্যাক্ট অস্বীকার করা তো জায়গা নেই, ইতিছিল জোড়াচকো। তো এখানে দাঁড়িয়ে আমি আজকে একটা প্রশ্ন আসছে, রেসপন্সিবল কারা এই দুর্নীতি, রেসপন্সিবল কারা এই দুর্নীতি পশ্চিমবঙ্গে, এই দুর্নীতি, তারপর তৃণমূলের বিপুল জয়, রেসপন্সিবল আমি তুমি তোমার দর্শক কারা? আমরা হলাম পশ্চিমবঙ্গ, আমাদের কাছে কোনো ম্যাটার না, দুর্নীতি হচ্ছে হোক। আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের যে লোকটা একটা বিড়ি কেনার টাকা ছিল না, সে আজকে স্করপিও গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। কৌস্তব যে মোটা শোনাচ্ছেন বললো, শোনাচ্ছেন এখানে ছেড়ে না, তার বান্ধবী, তার বিদেশে ফ্ল্যাট, এগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দেখার পর আমরা ভোট দিয়ে যাচ্ছি। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন, মুখ্যমন্ত্রী আমাদের বিরোধী হতে পারি আমি, তো আমার মুখ্যমন্ত্রী তো, তিনি দাঁড়িয়ে বলেন পশ্চিমবঙ্গে 9.5 কোটি মানুষ নাকি রেশনের চাল পায়। যে রাজ্যের লোক সংখ্যা 9.5 কোটির থেকে একটু কম, সেই রাজ্য 9.5 কোটি মানুষ রেশনের চাল পায়। কৃতদা, চালটা যায় কোথায়, কারা পায়? আমাদের মুখ্যমন্ত্রী প্রদীপ্তদা সার্টিফিকেট নিতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগতো যদি আমি প্রদীপ্তদার মতো হতে পারতাম। আমি বলতে পারতাম আমার রাজ্যে প্রায় 5 কোটি জনসংখ্যা 100 দিনের কাজ করে, এবং এটা অত্যন্ত গর্বের বিষয় ভারতবর্ষে পরপর 5 বছর 100 দিনের কাজের প্রথম হওয়া। এটার মানে যে এটা হয় যে রাজ্যে কোনো কাজ নেই, এটা যতদিন না তৃণমূল বুঝতে পারবে, যতদিন পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে পশ্চিমবঙ্গের মানে ভবিষ্যৎ আমি জানি না, ভূতের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কী আছে আমি জানি না। সেখানে একটা বড় ইস্যু তো হচ্ছে প্রকিউরমেন্ট। ডাইরেক্ট এফেক্ট জিজ্ঞেস করছি না, ডাইরেক্ট এফেক্ট কীভাবে হয় আমি বলছি। চালের ক্ষেত্রে, প্যাডি প্রকিউরমেন্টের ক্ষেত্রে এমএসপি থাকে,
পশ্চিমবঙ্গে প্রকিউরমেন্ট হয় 10 to 12%, বাদ বাকিটা প্রকিউরমেন্ট করা হয় না এমএসপিতে। কেন করা হয় না? যাতে ফোরেদের সুবিধা হয়, মাঝখানে চাল কলদের সুবিধা হয় এবং তৃণমূলের কিছু নেতাদের সুবিধা হয়। অবশ্যই আমরা এই বিষয়ে আসবো। আমি একবার চলে যাব, আমাদের হাতে সময় কম, একটা বিরতি নিতেই হবে, 1 মিনিট সময়। কোথাও কি মনে হচ্ছে বাম আমলে চাল চুরি হয়নি তা নয়, বাম আমলে দুর্নীতি হয়নি তা নয়, বাম আমলে যারা রেশন বা যারা খাদ্য দফতরে ছিলেন তারা সবাই সাধু পুরুষ ছিলেন তাও নয়, কিন্তু কোথাও অনেকে মনে করেন যে সেই তুলনায় এই আমলে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের আমলে অনেক কিছু ঘটনা ঘটেছে, এই অভিযোগ। আমার বক্তব্য সায়নকে খুব সরাসরি বলে, ধরুন কালুদা বলে একজন, তিনি এরকম মন্ত্রী হয়েছেন, চুরি করেছেন বলে অভিযোগ। কোথাও কি তাহলে সেই সময় স্ট্র দিয়ে খেতেন? আর কোথাও কি এখানে অমার্জিতভাবে খেতে গিয়ে গালে মুখে সর্বত্র লেগে গেল তাই ধরা পড়ছেন? আবার এটাও ফ্যাক্ট, তোমার এই উদাহরণ টেনে যদি বলি, 34 বছরে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কারোর ছবিতে নিজেকে লিখতে হয়নি আমি সততার প্রতীক। 34 বছরের কোনো মুখপাত্রকে গলায় অন্নপ্রাশনের চেন অথবা যে কোনো চেন, এখনের চেন, পুরনো চেন তুলে দেখাতেও হয়নি আমি সৎ। এটা সরকার, সে সরকার চলতে গিয়ে তার খারাপ দিক ভালো দিক থাকতে পারে, কিন্তু সেটা যদি এস্টাবলিশমেন্টে পরিণত হয়, প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে পরিণত হয়, যে কোনো আইএস অফিসার, আইপিএস অফিসার, তার সাথে আমি তোমাকে রাজীব কুমারের উদাহরণ দিচ্ছি, আইএস অফিসার, বিসিএস অফিসার, তার সাথে আমলা মন্ত্রী, দ্বারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তুমি বললে কেন্দ্র সরকার রাজ্য সরকার খাবার দিচ্ছে, আমি তোমাকে বলছি ফুড সিকিউরিটি অ্যাক্ট খাবার দিচ্ছে, যে কোনো সরকার পরিবর্তন হয়ে গেলে সে খাবার পাবে। আমার 3 নম্বর কথা, একটা সামাজিক মূল্যবোধের অবক্ষয় রয়েছে, সেই সামাজিক মূল্যবোধের অবক্ষয় থেকে এটা আজকে অ্যাডমিটেড ফ্যাক্ট। সামাজিক মিডিয়া হিসেবে, মিডিয়া গণতন্ত্রের 4র্থ স্তম্ভ হিসেবে মিডিয়ার এক অংশ, তাদেরকেও আজকে এই দায় নিতে হবে, শুধুমাত্র মানুষের ঘাড়ে এই দায় ঠেলে দিলে হবে না। আমার একদম শেষ কথা হচ্ছে, যে কথা কৌস্তবদা বলার চেষ্টা করলো, যে ভাইপোর ডাক পড়লেই হঠাৎ করে একটা চলে আসে। আমরা সেই 2012 থেকে দেখে আসছি, মুকুল রায় দিন গুনছিলাম আমরা, জানুয়ারি মাসের 28 তারিখ আমার এখনো মনে আছে, 2014 সাল, মুকুল রায় গেল, মুকুল রায় গেল, মমতা ব্যানার্জি গেল, অভিষেক ব্যানার্জি গেল, ওদিকে ও গেল, সে গেল। তুমি দেখো যখনই গেল র বোটে মাথাদের একটা করে নতুন দুর্নীতি চলে আসে, নতুন দুর্নীতির সাথে সাথে একটা কেউ চলে যায়, কিন্তু চিদাম্বরমের পাঁচিল টপকানো যায়, কালীঘাট অব্দি যাওয়া যায়। অবশ্যই আমার সময় কম, আমি শুধু কৌস্তবের কথা বলে দ্বিতীয় অংশ শেষ করব। কৌস্তব, আমি এত কিছু বললে তো সবাই, এই যে দুর্নীতি মানে সারা ভারতবর্ষ জুড়ে তুমি কংগ্রেস, বাম, বিজেপি সব সরকার ছেড়ে তুমি যাও, এরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি কোন সরকারের আমলে, এই পাহাড় প্রমাণ দুর্নীতি এতগুলো ডিপার্টমেন্টকে কেন্দ্র করে, এতগুলো মন্ত্রী নেতাকে কেন্দ্র করে কোন সরকারের আমলে ভূভারতে কোনোদিন হয়নি। এতগুলো নেতা, মন্ত্রী, আমলা, এমএলএ, খবরের কাগজ খুললে এখন প্রায় 2-3টে পাতা জুড়ে শুধু এই মন্ত্রী এই চুরি করেছে, এই মন্ত্রীকে ইডি দেখেছে, ও মুখ গিয়ে এত পাতা জমা দিয়ে এলো, এই রোজকার খবর। এই জায়গাটা আমাদের পশ্চিমবঙ্গের লজ্জা। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক বাংলার গর্ব মমতা, বাংলার লজ্জা মমতা, বাংলার লজ্জা তৃণমূল, তাদের প্রতি ধিক্কার। আমাকে প্রথম অংশ এখানেই শেষ করতে হচ্ছে, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসব। তাহলে কি সত্য এটাই যে একটা সময় লাতিন আমেরিকার বিভিন্ন জায়গায় যেখানে ড্রাগ মাফিয়া লর্ড হয়ে উঠলেন এবং তারা তাদের শাস্তি, তাদের বিচার ব্যবস্থায় তাদের শাস্তি দিলে নিজেরাই তারা আস্ত কারাগার তৈরি করে নিচ্ছেন, তাহলে কি সত্যি আমরা ধীরে ধীরে সেই দিকে যাচ্ছি? কোনো রাজনৈতিক দল বা কোনো সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর দরকার নেই, আসলে আমরাই কি দায়ী? আমরা কি তাহলে সব কিছু মেনে নিচ্ছি? তাহলে কি হবে জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি কি সত্যি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন, নাকি আমরা মিডিয়া ট্রায়াল করে আমরা বারবার তার কথা বলে তাকে বিচারের আগেই শাস্তি দিয়ে দিচ্ছি? কি হবে বরুণ বিশ্বাসের? সেই বিখ্যাত লাল ডায়েরির মতো বরুণ বিশ্বাসও কি চিরতরে হারিয়ে যাবে? কিন্তু হতে পারে না জেসিকা লালের মতো আবার সব ফাইল ছেড়ে নতুন করে বিচার করা? তার পেছনে কোন প্রভাবশালী আছে, এসব শুনবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ টক বিতর্কে।